দর্শক, কখনো রোদ কখনো বৃষ্টি, প্রকৃতির এই পালা বদলেই চলছে দিন। আর দিনের শুরুতেই আপনাদের জানাই শুভ সকাল। আপনাদের দিনটা অনেক ভালো কাটুক এই কামনাতেই শুরু করছি আজকের সকাল। দর্শক, আমন্ত্রণ সকাল 24-এ আজ বুধবার 17 বৈশাখ 1432 বঙ্গাব্দ এবং 30 এপ্রিল 2025 খ্রিস্টাব্দ। আপনাদের সাথে রয়েছি আমি সারিকা তাবাসসুম। দর্শক, সকাল সকাল পত্রিকার পাতা একটু চোখ না বোলালেই নয়, তাই আজকে আয়োজনের শুরুতেই আমরা পত্রিকার পাতা একটু চোখ বুলিয়ে নেব। দেখে নেব আজকের দিনের সব প্রধান প্রধান শিরোনামগুলো। শুরু করছি তবে সমকাল দিয়ে। সমকালের শুরুতেই যে শিরোনামটি আমার চোখে পড়ছে, সিদ্ধান্তে অটল থাকতে পারছে না পিএসসির 7 মাস, কমিশনের 12 সদস্যের একযোগে পদত্যাগ। নিজের সিদ্ধান্তে ঠিক থাকতে পারছে না সরকারি কর্ম কমিশন। অন্তত 3টি বিসিএস এর প্রিলিমিনারি লিখিত ও মৌখিক পরীক্ষার তারিখ ঘোষণা করেও তা পেছাতে হয়েছে। ছুটির বদলে 1 মাসের ভাতা চায় পুলিশ। বিবাহিত প্রার্থীদের এএসপি নিয়োগ না করার প্রস্তাব। স্বামী স্ত্রী একই কর্মস্থলে পদায়ন সব স্তরে ঝুঁকি ভাতার দাবি। অপ্রয়োজনে বল প্রয়োগ করা যাবে না বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। প্রতি বছর বাড়তি 1 মাসের বেতনের সমপরিমাণ অর্থ ক্ষতিপূরণ ভাতা হিসেবে চেয়েছে পুলিশ। তাদের যুক্তি হলো, অন্যান্য সরকারি চাকরিজীবীরা বছরে 129 দিন সরকারি ছুটি কাটান, তাদের কর্মঘণ্টাও নির্দিষ্ট থাকে, কিন্তু পুলিশ 8 ঘন্টার বদলে আরও বেশি সময় দায়িত্ব পালন করে। সরকারি ছুটিতেও কাজ করতে হয়। প্রথম পাতার নিচের দিকে আরও একটি শিরোনাম, রডের বদলে বাঁশের চটা, বালুর পরিবর্তে মাটি। ঢাকাসহ সারা দেশে এলজিইডির 36 কার্যালয়ে দুদকের অভিযান। প্রকল্পের কাজে নানা অনিয়ম দুর্নীতির মাধ্যমে সরকারি অর্থ আত্মসাতের প্রমাণ মিলেছে। অনির্বাচিত সরকারের করিডোর দেওয়ার এখতিয়ার নেই, বিএনপির স্থায়ী কমিটির বৈঠক। ভবিষ্যতে বাংলাদেশের জন্য বিপদ ডেকে আনতে পারে, স্পর্শকাতর ইস্যুতে রাজনৈতিক মতৈক্য সিদ্ধান্ত নেওয়া উচিত। দর্শক, এই ছিল সমকালের প্রধান প্রধান শিরোনামগুলো। সমকালের পরে আমরা চলে যাব প্রথম আলোর প্রথম পাতাতে। দেখে নেব প্রথম আলোর প্রথম পাতার শিরোনামগুলো। ভারত পাকিস্তানের মধ্যে উত্তেজনা আরও বাড়ল। ভারতীয় ড্রোন ভূপাতিত করার দাবি পাকিস্তানের। ভারতের সশস্ত্র বাহিনীকে অভিযানের পূর্ণ স্বাধীনতা দিলেন মোদি। জাতিসংঘে পাকিস্তান ও ভারতের পাল্টাপাল্টি অভিযোগ। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের অর্ধেকের বেশি পর্যটন কেন্দ্র বন্ধ। আইএমএফের ঋণের ব্যাপারে কঠিন সিদ্ধান্ত নেবে বাংলাদেশ। অর্থ উপদেষ্টা বললেন, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের সঙ্গে ঋণ কর্মসূচি বজায় রাখার বিষয়ে বাংলাদেশ কঠিন সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা। পল্লী বিদ্যুতে খাম্বা চক্র। গত 4 বছরে 5,301 কোটি টাকার খুঁটি কিনেছে আরএবি। দর্শক, প্রথম আলোর শিরোনামগুলো তো দেখে নিচ্ছিলাম, চলে যাব যুগান্তরে। হামলার বদলা নিতে পূর্ণ স্বাধীনতা প্রদান। 3 বাহিনী প্রধানের সঙ্গে মোদির বৈঠক। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে পর্যটকদের উপর হামলার বদলা নিতে 3 সামরিক বাহিনীকে পূর্ণ স্বাধীনতা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শিগগিরই দেশে ফিরছেন খালেদা জিয়া। শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় আগামী মাসে দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। প্রস্তুত করা হচ্ছে এয়ার অ্যাম্বুলেন্স। অতীতে অবৈধ আদেশ পালন করায় জনরোষের শিকার পুলিশ সপ্তাহ উদ্বোধনকালে ডক্টর মোহাম্মদ ইউনূস। পুলিশ ও জনগণের মধ্যে যে দূরত্ব সৃষ্টি হয়েছে তা কমিয়ে এনে মানুষের আস্থা ফিরিয়ে আনতে পুলিশ বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। দর্শক, যুগান্তরের শিরোনামগুলো আমরা এক নজরে দেখে নিচ্ছিলাম। আমরা চলে যাব কালের কণ্ঠের শিরোনামগুলোতে। আবারও সক্রিয় স্বপন আমিন চক্র। মালয়েশিয়ার জনশক্তি রপ্তানিতে জালিয়াতি। মালয়েশিয়ার সম্ভাবনাময় শ্রমবাজারকে কলঙ্কিত করা দুর্নীতিবাজ লুটেরা সিন্ডিকেট আবারও সক্রিয়, তাই নিয়ে শিরোনামটি করা হয়েছে। পাশাপাশি বিপর্যস্ত অর্থনীতির সংকটের রাজনীতি। বাতিল হচ্ছে 22 মুক্তিযোদ্ধার সনদ। তালিকায় শেখ হাসিনা সরকারের 7 মন্ত্রী এমপিও রয়েছেন।
ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক সহ 7 মন্ত্রীর বিরুদ্ধে ভুয়া মুক্তিযোদ্ধার অভিযোগ তদন্ত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। জলবায়ু সংকট কেবল পরিবেশগত জরুরি অবস্থা নয় বলেছেন প্রধান বিচারপতি। জলবায়ু সংকট কেবল একটি পরিবেশগত জরুরি অবস্থা নয়, বরং এটি একটি ন্যায় বিচার সংশ্লিষ্ট সংকট। দর্শক, কালের কণ্ঠে শিরোনামগুলো আমরা দেখে নিচ্ছিলাম। আমরা সব শেষে চলে যাব দৈনিক ইত্তেফাকে। সব শর্ত মেনে IMF এর ঋণ নেওয়া হবে না বলেছেন অর্থ উপদেষ্টা। কিস্তি দিলে দেবে, না দিলে নিজেদের মতো করেই বাজেট করব। বাংলাদেশ এখন আর আন্তর্জাতিক মুদ্রা তহবিল ও বিশ্ব ব্যাংকের উপর নির্ভরশীল নয় বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। তিনি বলেন, IMF এর সব শর্ত মেনে আমরা ঋণ নিতে চাই না। চট্টগ্রাম টেস্ট, সাদমানের সেঞ্চুরিতে এগিয়ে বাংলাদেশ। চট্টগ্রামের সাগরিকায় অন্যরকম গল্প লেখার প্রত্যয় নিয়ে জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্ট খেলছে বাংলাদেশ। সিলেট টেস্ট হারের পরে এই টেস্টে জয়ের বিকল্প নেই বাংলাদেশের সামনে। আমরা যুদ্ধাবস্থায় আছি। অশুভ চক্র আমাদের স্বপ্ন ও ঐক্য ভেঙে নিতে চেষ্টা করছে। পুলিশ সপ্তাহ উদ্বোধনে প্রধান উপদেষ্টা কথা বলেছেন। দর্শক, দৈনিক ইত্তেফাকের শিরোনামগুলো আমরা দেখে নিচ্ছিলাম। সব মিলিয়ে এই ছিল আজকের দিনের সব প্রধান শিরোনামগুলো। আমরা চলে যাব আমাদের আরও একটি নিয়মিত আয়োজন আবহাওয়া বার্তায়। আমরা দেখে নেব গেল 24 ঘন্টার তাপমাত্রার রেকর্ড, সেই সাথে আজকের দিনের আবহাওয়ার পূর্বাভাস। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 32.3 ও সর্বনিম্ন 21.9 ডিগ্রি সেলসিয়াস। রাজশাহীতে সর্বোচ্চ 30.4 ও সর্বনিম্ন 22.2 ডিগ্রি সেলসিয়াস। রংপুরে সর্বোচ্চ 27.8 ও সর্বনিম্ন 22.2 ডিগ্রি সেলসিয়াস। ময়মনসিংহে সর্বোচ্চ 30.8 ও সর্বনিম্ন 21.2 ডিগ্রি সেলসিয়াস। সিলেটে সর্বোচ্চ 29.8 ও সর্বনিম্ন 20.2 ডিগ্রি সেলসিয়াস। চট্টগ্রামে সর্বোচ্চ 33.5 ও সর্বনিম্ন 22 ডিগ্রি সেলসিয়াস। খুলনায় সর্বোচ্চ 33.8 ও সর্বনিম্ন 21.2 ডিগ্রি সেলসিয়াস। বরিশালে সর্বোচ্চ 32 ও সর্বনিম্ন 20.3 ডিগ্রি সেলসিয়াস। দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সৈয়দপুরে 19.4 ডিগ্রি সেলসিয়াস। দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে টেকনাফে 35.1 ডিগ্রি সেলসিয়াস। আজ রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের কিছু জায়গায় এবং ঢাকা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বিদ্যুৎ চমকানো ও বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। সেই সাথে বিক্ষিপ্তভাবে দেশের কোথাও কোথাও শিলাবৃষ্টি হতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে। দর্শক, আবহাওয়া বার্তাটি জানছিলাম। বেশ কিছুদিন ধরেই কোথাও কোথাও বজ্রসহ বৃষ্টি এমনকি শিলাবৃষ্টিও হচ্ছে। আমরা চলে যাব সর্বোত্তরের জেলা পঞ্চগড়ে, সেখানকার আবহাওয়া পরিস্থিতি নিয়ে জানব। আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন পঞ্চগড় থেকে সহকর্মী হোসেন রায়হান। হোসেন রায়হান, শুভ সকাল। পঞ্চগড় তো শীতপ্রবণ এলাকা, গরমের প্রভাব আসলে কেমন দেখছেন? কি অবস্থা এখন পঞ্চগড়ে? সারিকা, শুভ সকাল আপনাকে পঞ্চগড় জেলার মানুষের পক্ষ থেকে। আসলে সারা দেশে অব্যাহতভাবে যে ঝড় এবং শিলাবৃষ্টি চলছে সেটির ধারাবাহিকতা পঞ্চগড় দিয়েও যাচ্ছে। অর্থাৎ গত 1 সপ্তাহ ধরে পঞ্চগড় জেলায় বিভিন্ন জায়গায় হালকা এবং মাঝারি ঝড় বৃষ্টি আমরা লক্ষ্য করেছি এবং সেটির ধারাবাহিকতা আগামী 1 সপ্তাহ পর্যন্ত থাকবে বলে আবহাওয়া পূর্বাভাস দিয়েছে। সেই ক্ষেত্রে পঞ্চগড়ে জানেন যে অতিরিক্ত শীত পঞ্চগড়ে হয় এবং গরমের সময় কিন্তু পঞ্চগড়ে অতিরিক্ত গরম হয়। কিন্তু এই চলতি মাসের শেষ সপ্তাহ পর্যন্ত আবহাওয়া এখানে এরকমই থাকবে, এটি আবহাওয়া অধিদপ্তর আমাকে জানিয়েছে। গত 1 সপ্তাহ ধরে প্রতিদিন দিনের অধিকাংশ সময়ে আকাশে মেঘ থাকছে এবং ভোর রাতে মাঝরাতে হালকা বৃষ্টিপাত হচ্ছে, কিছু কিছু জায়গায় শিলাবৃষ্টি হচ্ছে। ফলে এ সময়ের যে অর্থকারী ফসল সারিকা, বিশেষ করে আপনার ভুট্টা এবং কাঁচামরিচ সহ টমেটো, অন্যান্য যে ফসল অর্থকরী ফসল, সেটি কিন্তু কিছু কিছু জায়গায় ক্ষতি সাধন হয়েছে। এবং আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সঙ্গে কথা বলেছি যে
প্রতি বছর যে আকারে ঝড় বৃষ্টি হয় সেটির তুলনায় এবার কিন্তু কম, ফলে চাষিরা আগাম একটা সতর্কতা তাদের মধ্যে ছিল এবং সেই সুবাদে তারা তাদের ফসল রক্ষার জন্য যে যা যা করার দরকার তা করেছে এবং এটি আর এক সপ্তাহ পর্যন্ত এই অবস্থা থাকবে, তারপরে পরিস্থিতির উন্নতি হবে। সেই ক্ষেত্রে কৃষকদের খুব একটি বেশি ক্ষতিগ্রস্ত হওয়ার সুযোগ নেই বলে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আমাকে জানিয়েছে। পাশাপাশি আপনাকে জানিয়ে রাখি যে আসলে এই সুন্দর ওয়েদারের কারণে সাধারণ মানুষের মধ্যে একটা স্বস্তি ফিরে এসেছে। বিশেষ করে টানা কয়েক মাস খরার থাকার কারণে মানুষের মধ্যে একটা অস্বস্তি ভাব বিরাজ করছিল, শিশু এবং বয়স্করা বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছিল, কিন্তু পরিস্থিতি ভালো থাকার কারণে এখন কিন্তু পরিস্থিতি অনেক বেশি ভালো। তো সারিকা, এই ছিল পঞ্চগড়ের সার্বিক আবহাওয়ার পরিস্থিতি আমার কাছে। হোসেন রায়হান, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা পঞ্চগড়ের আবহাওয়া পরিস্থিতি নিয়ে জানছিলাম কোথাও কোথাও বজ্রসহ বৃষ্টি হচ্ছে, শিলাবৃষ্টিও হচ্ছে। আমরা একটু আমের ফলন নিয়ে জেনে আসবো, আমের কি পরিস্থিতি। আমরা চলে যাব সাতক্ষীরাতে, সেখান থেকে যুক্ত হবেন আমাদের সহকর্মী আমিনা বিলকিস ময়না। শুভ সকাল। সাতক্ষীরা আম তো দেশের গণ্ডি পেরিয়ে ইউরোপেও এর সুনাম রয়েছে। কেমন দেখছেন এবারের উৎপাদন? সেই সাথে সাথে আরেকটি বিষয় জানতে চাই, সাতক্ষীরার আম তো বাজারে সবার আগেই আসে, সেই হিসেবে প্রস্তুতি কেমন দেখছেন? চলছে মধুমাস। সাতক্ষীরার আম পাওয়ার জন্য শুধু সাতক্ষীরার আম পিপাসু মানুষ নয়, বাংলাদেশের অন্যান্য জেলার মানুষও এই মধুমাসে সাতক্ষীরার আম হাতে পাওয়ার জন্য অপেক্ষা করে আছে। এদিকে বাংলাদেশের বিভিন্ন জেলার ফড়িয়ারা তারা কিন্তু সাতক্ষীরার বিভিন্ন আম বাগানে টোং বেঁধে আছে। সাতক্ষীরার আম কিনে তারা তাদের জেলায় বিক্রি করবে। ভাবছেন সাতক্ষীরার আমের এত চাহিদা কেন? কারণ হচ্ছে সাতক্ষীরা দক্ষিণ পশ্চিম উপকূলীয় জেলা, লবণাক্ত এবং সাগরের কাছাকাছি হওয়ায় এ জেলার আমের মিষ্টতা এবং সুস্বাদ অনেক বেশি। বিগত দিনের প্রথম দিকে যে ঝড় বৃষ্টি হয়েছে, ঝড়ে কিঞ্চিত ক্ষতি হলেও কৃষি বিভাগ এবং আম গবেষকরা বলছেন যে এই বর্ষা এসেছে আশীর্বাদ হয়ে। এই বর্ষায় আমের মিষ্টতা এবং সুস্বাদ অনেক বেশি হবে। এখানে একটু আমি বলতে চাই যে কৃষি অফিস ও জেলা প্রশাসনের ঘোষিত এ মৌসুমের আম ক্যালেন্ডার অনুযায়ী 20 মে ভাঙা হবে গোপালভোগ, 22 মে গোবিন্দভোগ। সাতক্ষীরার যে ব্র্যান্ড হিমসাগর ও খিরসাপাত 25 মে ভাঙা হবে। এরপর 30 মে নামবে ল্যাংড়া, 5 জুন আম্রপালি, 15 জুন ফজলি, 20 জুন লতা, 25 জুন হাড়িভাঙা ও আশ্বিনা জাতের আম নামবে 30 জুন। এবারে আম উৎপাদনে এবং চাষাবাদ হয়েছে 4135 হেক্টর জমিতে। আসলে সাতক্ষীরার আমের যে সুস্বাদ, সেই সুস্বাদু আম কিন্তু ইউরোপ এবং এশিয়ার বিভিন্ন বিপণী বিতানগুলোতে রপ্তানি হয়। এবারও সেটি হবে বলে কৃষি বিভাগ জানিয়েছে। এই ছিল আমের ফলনের সর্বশেষ পরিস্থিতি। সারিকা। ময়না, ধন্যবাদ আপনাকে। দর্শক, সাতক্ষীরার আম বরাবরের মতোই বাজারে অন্যান্য আমের তুলনায় আগে আসে, তাই আম চাষি এবং ব্যবসায়ীদের মাঝে ব্যস্ততাও রয়েছে। সেই সাথে সাথে আরেকটি বিষয়, সাতক্ষীরার এই আমের চাহিদা কিন্তু দেশের গণ্ডি পেরিয়ে ইউরোপেও বেশ রয়েছে এবং আমের ফলনও কিন্তু এবার বেশ ভালো হয়েছে। দর্শক, আমের ফলন নিয়ে জানছিলাম, এবারে চলে যাব আমাদের পরবর্তী আয়োজনে। আমরা জানছিলাম আমাদের আমের ফলন নিয়ে, আমরা জানছিলাম মাছের যে অবস্থা, যে আজকে যে তাদের নিষেধাজ্ঞা উঠে যাবে, তাই নিয়ে আমরা জানবো আরো বিস্তারিত। আমরা পত্রিকার খবরগুলো দেখছিলাম। দর্শক, এই মুহূর্তে সময় হলো ছোট্ট একটা বিরতির। ফিরছে আরো আয়োজন নিয়ে, আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, আবার আমন্ত্রণ সকাল 24 আপনাদের সাথে আছি আমি সারিকা তাবাসসুম। দর্শক, আজ মধ্যরাত মেঘনায় মাছ ধরার নিষেধাজ্ঞা শেষ হচ্ছে এবং জাল ও নৌকা নিয়ে জেলেদের মাছ ধরতে যাওয়ার প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছেন তারা। এই বিষয়ে আমরা বিস্তারিত জানবো। এই মুহূর্তে চাঁদপুর থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী আলী ইমরান শোভন। শুভ সকালে। যে 2 মাস সব ধরনের মাছ ধরার নিষেধাজ্ঞা ছিল, সেক্ষেত্রে আসলে জেলেরা কেমন জীবিকা তাদের কেমন ভাবে চলেছে, কোনো প্রশাসনের পক্ষ থেকে কোনো সাহায্য করা হয়েছিল কিনা, এবং আজকের প্রস্তুতি কেমন দেখছেন?
আজ মধ্যরাত থেকে চাঁদপুরের পদ্মা মেঘনা নদীতে ইলিশ শিকারে নামবে চাঁদপুরের প্রায় অর্ধলক্ষাধিক জেলে। আমি একটু বিষয় জানিয়ে রাখি, ইলিশ অপরিশ্রম কর্মসূচির আওতায় চাঁদপুরের পদ্মা মেঘনা নদীর ৭০ কিলোমিটার এলাকায় দীর্ঘ ২ মাস ইলিশ সহ সকল ধরনের মাছ ধরা নিষিদ্ধ ছিল। এই নিষেধাজ্ঞাকালীন সময় জেলেদেরকে বেশ ১২ বছর জীবনযাপন করতে হয়। এই সময় তাদেরকে সরকারিভাবে জেলে পরিবারকে ৪০ কেজি করে খাদ্য সহায়তা হিসেবে চাল দেওয়া হয়। আমি এদিকে জেলা মৎস্য বিভাগের সাথে কথা বলেছি, তারা বলেছিলেন মার্চ এপ্রিল যে ২ মাস ইলিশ সহ সকল ধরনের মাছ ধরা বন্ধ ছিল, এই সময়টিতে জেলা প্রশাসন, কোস্টগার্ড, নৌ পুলিশ, তারা জেলা মৎস্য অফিস, তারা যৌথভাবে তারা নদীতে ব্যাপক অভিযান চালিয়েছেন এবং অভিযানকালীন সময়ে শতাধিক জেলেকে তারা জেল জরিমানা করেছেন এবং বিপুল পরিমাণ মাছ ধরার কাজে যে জাল এবং লোক আছে তারা জব্দ করেছেন। জেলা মৎস্য বিভাগ জানিয়েছে আগামীতে ইলিশের উৎপাদন বৃদ্ধিভাবে তারা বেশ আশাবাদ ব্যক্ত করেছে। এদিকে আমরা অভিযানকালে যেটি লক্ষ্য করেছি, চাঁদপুরের পদ্মা মেঘনা নদীতে প্রশাসনের অভিযানের ফাঁকে কিছু অসাধু জেলে নির্বিচারে ইলিশের পণ্যে যে জাটকা তারা সেটি নিধন করেছে এবং বিশেষ করে চাঁদপুরের নদী পাড়গুলিতে যেসব অস্থায়ী হাট রয়েছে সেখানে তারা এইসব জাটকা বলতে গেলে অনেকটা তারা খোলামেলা পরিবেশে এগুলি আমরা বিক্রি করতে লক্ষ্য করেছি। তবে এই ব্যাপারে প্রশাসনের সাথে আমরা কথা বলছিলাম, তারা যেটি জানিয়েছিলেন, তারা বলেছিলেন এই দীর্ঘ ৭০ কিলোমিটার যে নদীটি, এই নদী তীরে তাদের লোকবল সংকটের কারণে পুরোপুরি নদী তাদের পক্ষে অভিযান চালানো ছিল কিছুটা কষ্টকর কাজ। তারা বলছেন যে আগামীতে তারা এই বিষয়ে সতর্ক থাকবেন এবং অভিযানটি আগামীতে তাই মৎস্য উৎপাদন বৃদ্ধির ক্ষেত্রে বেশ সহায়ক হবে বলে তারা জানিয়েছেন। এই ছিল চাঁদপুর থেকে সর্বশেষ খবর। শোভন, ধন্যবাদ আপনাকে। দর্শক, ২ মাস পর সব ধরনের মাছ ধরার নিষেধাজ্ঞা তুলে নেওয়া হচ্ছে আজ মধ্যরাত থেকে। আমরা তাই নিয়ে বিস্তারিত জানছিলাম। এবার একটু আমরা বাজার পরিস্থিতি নিয়ে জানবো। আমরা প্রতিদিনই বিভিন্ন জেলার বাজার পরিস্থিতি জানার চেষ্টা করি। আজ আমরা চলে যাব শেরপুরে। শেরপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইমরান হাসান রাব্বি। রাব্বি, শুভ সকাল। আপনি বাজারেই দাঁড়িয়ে আছেন, আমাদের একটু বাজারের সার্বিক পরিস্থিতি নিয়ে জানাবেন। সারিকা, শুভ সকাল। শেরপুরের বর্তমানে সার্বিক বাজারের পরিস্থিতির কথা যদি বলি, আসলে এই সময়টাতে বৈশাখের শুরু থেকেই প্রতিদিনই প্রায় বৃষ্টি হচ্ছে শেরপুরে, যার কারণে কাঁচা বাজারের যে পরিস্থিতি তা কিন্তু কিছুটা দাম বেড়েছে বলে আমাদেরকে ক্রেতা এবং বিক্রেতা উভয়ই জানিয়েছেন। আমি রয়েছি এখন এই মুহূর্তে শেরপুরের নবীনগর হাজির বাজার কাঁচা বাজারে। এই কাঁচা বাজারেও আমরা ক্রেতা এবং বিক্রেতাদের সাথে কথা বলেছি। তারা বলেছে যে গত এক সপ্তাহের তুলনায় এখানে কিন্তু বাজার পরিস্থিতি কিছুটা ঊর্ধ্বগতিতে যাচ্ছে। একই সাথে শেরপুরের অন্যান্য যে পণ্যগুলো রয়েছে, নিত্য প্রয়োজনীয় যে পণ্যগুলো রয়েছে, সেই পণ্যের দামও কিন্তু সহনশীল থাকলেও ঊর্ধ্বমুখী। আজকের বাজারে মূলত লেবু এখানে বিক্রি হচ্ছে 10 থেকে 12 টাকা হালি, এবং দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে 55 থেকে 60 টাকা কেজি দরে। করলা বিক্রি হচ্ছে 40 টাকা কেজি দরে। পটল বিক্রি হচ্ছে 60 টাকা, পেঁপে 60 টাকা, আলু 20 টাকা, কাঁচামরিচ 50 টাকা, চিকন বেগুন 30 টাকা, ঢেঁড়স 60 টাকা, মিষ্টি কুমড়া প্রকারভেদে 30 থেকে 40 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। কুমড়া বিক্রি হচ্ছে 50 টাকা কেজি দরে। শসা বিক্রি হচ্ছে 50 থেকে 55 টাকা কেজি। চিচিঙ্গা 60 টাকা, লতা 60 টাকা, এবং ডাঙা বিক্রি হচ্ছে 20 টাকা যে আটি সেগুলোতে। আসলে শেরপুরের সার্বিক পরিস্থিতি যদি বলি, যে শেরপুরে এই মৌসুমে শুরু থেকেই, বৈশাখের শুরু থেকেই বৃষ্টি শুরু হয়েছে, যার কারণে যে উৎপাদিত ফসল এবং সবজিগুলো রয়েছে তার দাম কিছুটা বেড়েছে। একই সাথে যে নিত্য প্রয়োজনীয় পণ্য রয়েছে সেই পণ্যের দামও কিন্তু বেড়েছে, যদিও নাগালের ভেতরেই আছে। তারপরেও আসলে ক্রেতারা বলছেন যে যদি পরিবেশ স্বাভাবিক না হয় তাহলে কিন্তু এই বাজার মূল্য আরো ঊর্ধ্বগতিতে যেতে পারে। সারিকা, এই ছিল আমার কাছে শেরপুর থেকে সার্বিক পরিস্থিতি। রাব্বি, ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা শেরপুরের বাজার পরিস্থিতির খবর জানছিলাম। এবার একটু বাজার নিয়ে আমরা স্বস্তির খবর জানাবো। বাজারের চড়া মূল্য থেকে ভোক্তাদের কিছুটা স্বস্তি দিতে রংপুর নগরীতে সুলভ মূল্যের স্থায়ী বাজার চালু করেছে সরকার, যেখানে অনেকটা কমেই পাওয়া যাবে দুধ, ডিম ও মাংস। উদ্যোগটি যাতে বিতর্কিত না হয় সেজন্য নিয়মিত মনিটরিং করা হবে বলে জানালেন প্রাণী সম্পদ কর্মকর্তা। আমরা একটি প্রতিবেদন দেখে আসব।
ভোক্তা সাধারণকে কিছুটা স্বস্তি দিতে রংপুরে সুলভ মূল্যের স্থায়ী বাজার চালু করেছে প্রাণী সম্পদ অধিদপ্তর, যেখানে বাজারের তুলনায় অনেকটা কমেই পাওয়া যাবে দুধ, ডিম ও মাংস। রবিবার সকালে নগরীর শাপলা চত্বর ও ডিসির মোড় এলাকায় বাজার দুটির উদ্বোধন করেন রংপুর মেট্রোপলিটন পুলিশ ও প্রাণী সম্পদ অধিদপ্তরের কর্মকর্তারা। এরপরেই শুরু হয় বিক্রি। উদ্যোক্তারা বলছেন, বাজারের চেয়ে কেজিতে 20 থেকে 30 টাকা কমে পণ্য বিক্রি করছেন তারা। আমরা 10 টাকা লাভই ছেড়ে দিচ্ছি, কিন্তু এটা আড়তদারের কাছে গেলে আড়তদার এখানে 20 টাকা বসাইতো, আড়তদারের পরে আবার খুচরা বিক্রেতা আরও 20 টাকা বসাইতো। এটাতে আমরা যেটা 140 টাকা বেচতে পারতেছি, ওনারা ওটা 180 টাকার নিচে বেচতে পারবে না। দুধ, ডিম, মুরগি, গরু যদি ওখান থেকে আমাদের নির্দেশনা দেয় জেলা প্রশাসক এবং প্রাণী সম্পদ থেকে, তাহলে আমরা গরুটারও ব্যবস্থা করব। পুরোপুরি লোকসান না হলেও মানে জনগণের উপকার করতে পাবো, আমাদের সমান সমান থাকবে আর কি। এদিকে সুলভ মূল্যে পণ্য কিনতে পেরে খুশি ক্রেতারা। বলছেন, এখানকার পণ্য একই সাথে নিরাপদ ও সাশ্রয়ী। অনেক সুলভ মূল্যে পাওয়া যাচ্ছে। সবচেয়ে বড় কথা হচ্ছে যে এখানে যে আসলে গরিব মানুষ অনেক সুযোগ সুবিধা পাচ্ছে। বাজারে হলো 70 টাকা করে ব্রয়লার মুরগি, আমরা এখানে পাচ্ছি হলো 140 টাকা করিয়া। বাজার মূল্যের চাইতে আমরা অনেক সুলভ মূল্যে এখানে আমরা ক্রয় করতে পারতেছি। উদ্যোগটি যাতে বিতর্কিত না হয় সেজন্য নিয়মিত মনিটরিং করা হবে বলে জানালেন প্রাণী সম্পদ কর্মকর্তা। নর্মালি যেমন বাজার এখন 80 টাকা কিন্তু ব্রয়লার বিক্রি হচ্ছে, সেখানে হয় 140 টাকা। ডিম কিন্তু এখন 40 টাকা হালি, ভাইরাস তারা বিক্রি করতেছে এখন অনলি 40 টাকা হালি। দুধ কিন্তু বাজারে বিকেলে 80 টাকা, অন্যান্য সময় হলো 70 থেকে 75 টাকা, তারা কিন্তু বিক্রি করতেছে এখন 60 থেকে 65 টাকা। ডিলার পর্যায়ে যে দামে মালামাল ক্রয় করেন ঠিক সামান্য লাভে তারা ওখান থেকে ধারাবাহিকভাবে এটি বিক্রি করবে। বর্তমানে এসব বাজারে গরুর মাংস বিক্রি না হলেও আগামীতে ভর্তুকি দিয়ে মাংস বিক্রির পরিকল্পনা রয়েছে সরকারের। ফখরুল শাহিন, চ্যানেল 24, রংপুর। দর্শক, কত কিছু নিয়েই তো জানলাম, এবার একটু জন্মদিন নিয়ে জেনে এলে কেমন হয়। আজ 30 এপ্রিল। আজকে এই দিনটিতে কোন কোন বিখ্যাত ব্যক্তি জন্ম নিয়েছেন আমরা জানবো, তাদের শুভেচ্ছা জানাবো, সেই সাথে সাথে তাদের কয়েকটি বিখ্যাত কাজ নিয়েও আমরা জেনে আসবো। 1870 সালের এই দিনে জন্মগ্রহণ করেন ভারতীয় চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক দাদা সাহেব ফালকে। তাকে ভারতীয় চলচ্চিত্রের জনক হিসেবে গণ্য করা হয়। তিনি 1913 সালে রাজা হরিশচন্দ্র চলচ্চিত্রটি নির্মাণ করেন, যা ছিল ভারতের প্রথম পূর্ণদৈর্ঘ্য নির্বাক চলচ্চিত্র। এরপর তিনি প্রায় 24 বছর ধরে 95টি পূর্ণদৈর্ঘ্যের চলচ্চিত্র ও 26টি স্বল্পদৈর্ঘ্যের চলচ্চিত্র নির্মাণ করেন। 1916 সালের এই দিনে মিশিগানের পেটস্কি শহরে জন্মগ্রহণ করেন মার্কিন গণিতবিদ, তড়িৎ ও কম্পিউটার প্রকৌশলী ও বিজ্ঞানী ক্লড শ্যানন। তিনি তথ্যতত্ত্ব বা ইনফরমেশন থিওরি এবং ডিজিটাল বর্তনী বিষয়ে গবেষণার সূচনা করেন। কিশোর বয়সে তিনি ওয়েস্টার্ন ইউনিয়নের বার্তাবাহক হিসেবে কাজ করেছেন। 1926 সালের আজকের এই দিনে জন্মগ্রহণ করেন মার্কিন অভিনেত্রী ও কৌতুকাভিনেত্রী ক্লোরিস লিচম্যান। 7 দশকের বেশি সময়ের কর্মজীবনে তিনি রেকর্ড সংখ্যক 8টি প্রাইম টাইম এমি পুরস্কার, একটি ডে টাইম এমি পুরস্কার, একটি একাডেমি পুরস্কার, একটি গোল্ডেন গ্লোব পুরস্কার ও একটি বাফটা পুরস্কার অর্জন করেছেন। লিচম্যান 1971 সালে দ্য লাস্ট পিকচার শো চলচ্চিত্রে অভিনয় করে শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী বিভাগে একাডেমি পুরস্কার ও বাফটা পুরস্কার অর্জন করেন। 1930 সালের এই দিনে জন্মগ্রহণ করেন বাংলাদেশের একজন সঙ্গীতজ্ঞ এবং সঙ্গীত গবেষক সুধীন দাস। সঙ্গীতের প্রতিটি শাখায় তিনি সদর্পে বিচরণ করে নিজেকে সঙ্গীতের একটি প্রতিষ্ঠানে পরিণত করেছেন। বাংলা গানকে গতিশীল করার ক্ষেত্রে তার অবদান অসীম। তার বিশেষত্ব হচ্ছে নজরুল সঙ্গীতের আদি গ্রামোফোন রেকর্ডের বাণী ও সুর অনুসারে স্বরলিপি গ্রন্থ লেখা। তিনিই প্রথম লালন গীতির স্বরলিপি গ্রন্থ প্রকাশ করেছেন। 1940 সালের এই দিনে জন্মগ্রহণ করেন বাংলাদেশের চলচ্চিত্র পরিচালক শেখ নিয়ামত আলী। তিনি বাংলাদেশের চলচ্চিত্রে অবদানের জন্য 3 বার শ্রেষ্ঠ পরিচালক বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। তার উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে আছে সূর্য দীঘল বাড়ি, দহন, অন্য জীবন, রানী খালের সাঁকো ও আমি নারী। দর্শক, জন্মদিন নিয়ে জানতে জানতে আয়োজনের একেবারে শেষ পর্যায়ে আমরা চলে এসেছি। বিখ্যাত ব্যক্তি তো বটেই, সেই সাথে সাথে 30 এপ্রিল এই দিনটিতে আপনাদের কিংবা আপনাদের প্রিয়জনের যাদের জন্মদিন তাদেরকে সকাল 24 পক্ষ থেকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। দেখা হবে নতুন দিনে নতুন সব তথ্য আর আয়োজন নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, চ্যানেল 24 এর সাথেই থাকুন। শুভ সকাল।